দেখেন, আমি যখন থেকে সাংবাদিকতা করি তখন থেকে আমার একটা বড় শখ হচ্ছে কোনো একদিন বাংলাদেশের মধুর সমস্যা নিয়ে কথা বলবো। সেই একদম শুরু থেকে আজ পর্যন্ত তো বাংলাদেশের মধুর সমস্যা নিয়ে কখনো কথা বলতে পারিনি, সবসময় রিয়েল সমস্যা নিয়েই কথা বলতে হয়েছে। যে আমরা ওপেনার খুঁজে পাই না, আমরা মিডল অর্ডার খুঁজে পাই না, আমরা পেসার খুঁজে পাই না, স্পিনার খুঁজে পাই না। অ্যাট লাস্ট মনে হয় সেই মোমেন্টটা আসছে যে সময় একটা আমরা মধুর সমস্যা নিয়ে কথা বলতে পারি। সেই মধুর সমস্যা হচ্ছে যে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিক কোন চারজন পেসার যাবেন, বাংলাদেশ স্কোয়াডে কোন চারজন পেসার যাবেন। এই মুহূর্তে আমাদের পেসারদের যে ফর্ম, তাতে যদি সুযোগ থাকতো 8-10 জন পেসার নিয়ে যাওয়ার, তাও আমরা খুব একটা ঘাবড়াইতাম না। আমাদের সেই পরিমাণে পেসার আছে। অ্যাটলিস্ট লাস্ট দুটো তিনটে ট্যুর এবং এই বিপিএল, এই পারফরমেন্সের দিকে খুঁজে দেখলে আপনি দেখবেন যে 6টার নিচে পেসার সংখ্যা নামানো আমাদের নির্বাচকদের জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যাবে, যে ঠিক কারে বাদ দিয়ে কারে নেবেন। তো আসেন আজকে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, 2015 সালের আগে আমরা আসলে পেস বোলিং কি সেটাই বুঝতাম না। একবার সত্যি কথা বলতেছি, অনেক অনেক বড় বড় কথা বলবে, বিশেষত আমার মতো যারা বুড়ো মানুষ, তারা বলবে আমাদের কালে অমুক ছিল তমুক ছিল, কিচ্ছু ছিল না। 2015 সালের আগে আমাদের কোনো পেস বোলিং সেট আপই ছিল না। বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কখনো মাশরাফি, কখনো তালহা, কখনো শাহাদাত হোসেন রাজীব, এরকম আসছে আসছে আবার গেছে, এই ছিল চিত্র। কিন্তু মাশরাফি এবং হাতুরুস সিংয়ের চেষ্টায় আমরা একটা পেস বোলিং সেট আপ শুরু করলাম হচ্ছে 2015 সালে। সেই সময় মাশরাফির বড় সঙ্গী ছিল হচ্ছে তখনকার কিশোর তাসকিন। সেই তাসকিন আজকে 10 বছর পরে এসে আমাদের যে সময়টা দেখাচ্ছে, যে সময় সে আমাদের বাংলাদেশের পেস বোলিং লিড করতেছে, সেই সময়টায় তাসকিনের আশেপাশে অনেকটা তার কম্পিটিটর, অনেকটা তার ছোট ভাই হয়ে উঠে আসছে আরও 4-5টা দুর্দান্ত বোলার। মানে এদের কাউরে রেখে আপনি কোথাও যাইতে পারবেন না। সেই 4-5টা কারা কারা, মানে আমরা একদম গুনে গুনে বলি। তাসকিনের ব্যাপার নিয়ে তো কোনো আলোচনা নাই যে তাসকিন যাবে কি যাবে না। উপরওয়ালা মাফ করুক, কোনোভাবে যেন আমার এই কথা না শোনে, তাসকিনের ইনজুরির দিকে যেন কুদৃষ্টি না পড়ে। তাসকিন যেন এই ফর্মটা ধরে রেখে, এবং আর উইকেটও পাওয়া লাগবে না এই বিপিএলে, শুধুমাত্র এই ছন্দটা, এই ফিটনেসটা ধরে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে পারলে হয়েছে। একটা উইকেট না পেলেও কোনো আফসোস নাই। এবার আসেন তাসকিনের সঙ্গী কে কে হবে। একটা জিনিস তো শুরুতে আমরা বুঝতে পারতেছি, আলটিমেটলি দলটা তো হবে 15 সদস্যের। শুরুতে একটা প্রাইমারি দল থাকবে, পরে 15 সদস্যের দল হবে। এই 15 সদস্যের দলে যেহেতু পাকিস্তানে আর দুবাইতে খেলা, 4টার উপরে পেসার নেওয়ার কথা না। যদি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে নেওয়া হয় সেটা আলাদা কথা, কিন্তু নর্মালি জেনুইন পেস বোলার 4টার বেশি নেওয়া হবে না। তো সেই 4জনের জন্য কম্পিটিটর কারা? ওই যে আগেই বললাম তাসকিন বাদ, অ্যাজ পেস বোলিং লিডার সে হচ্ছে সবার উপরে, তাকে নিয়ে আলোচনা নাই। এরপরে আপনি আরও একজনের আলোচনা বাদ দিতে পারেন, সেটা হচ্ছে নাহিদ রানা। নাহিদ রানার ইনজুরি নিয়ে ওই দিন প্রেস কনফারেন্সে কথাবার্তা হয়েছে, নাহিদ রানা সুন্দর জবাব দিচ্ছে যে খেলতে নামলে ইনজুরি হবে, যুদ্ধে নামলে গুলি হবে, ফলে এটা হবেই। কিন্তু সেটারই এখনই ভয় পেয়ে লাভ নেই। আর নাহিদ রানা সম্পর্কে আমি আপনাদের একটা জিনিস অ্যাসিওর করতে পারি, পেসারদের তো একটা ফ্রিক ইনজুরি হয় মাঝে মাঝে, যে মাশরাফি বলের উপর দিকে পড়ে গিয়েছিল বা এই টাইপের ভুতুড়ে ব্যাপার ঘটে। এছাড়া ফ্রিক যদি কিছু না ঘটে, যে বাউন্ডারি রোপ থেকে তাসকিনের মতো পা ফসকে পড়ে গিয়ে পা মচকে গেল, ওরকম হইতে পারে, সেটা পৃথিবীর যে কারো হইতে পারে। এছাড়া আপনি যদি ইনজুরি প্রন কিনা জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আমাদের পেসারদের মধ্যে সবচেয়ে কম ইনজুরি সম্ভাবনা নিয়ে খেলে হচ্ছে নাহিদ রানা। কারণ ওর হচ্ছে বোলিং অ্যাকশনটা খুবই স্মুথ, সেই সঙ্গে ওর বডি ব্যালেন্স এটা খুব মারাত্মক। এটা নিয়ে আমরা আশা করি যে ওর কোচ আলমগীর ভাইয়ের কাছ থেকে এবং ওর কাছ থেকে কিছু কথা খুব দ্রুত শুনতে পাবো। তো যাই হোক, সেসব টেকনিক্যাল ব্যাপারে না যাই, আর ওগুলো তো আমার ব্যাপারও না, অত ভালো বায়োমেকানিক্স আমি বলতেও পারবো না। কিন্তু এটুকু বুঝি যে ওর যে সুন্দর বোলিং অ্যাকশন, একদম ছবির মতো বোলিং অ্যাকশন, দেখবেন ওর রান আপটা আপনার দেখলে মনে হচ্ছে সিনেমা দেখতেছেন। ওর ফলো থ্রু, ওর সামনের দিকে যাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং খুবই চমৎকার। এর ফলে হয় কি, ইঞ্জুরির সম্ভাবনা কমে আসে। এই জায়গাটায় আলমগীর ভাই একটা কৃতিত্ব পাবেন। যাই হোক, নাহিদ রানার ইঞ্জুরি তো আর আজকে আলোচনার বিষয় না। 2 নাম্বার পজিশনের জন্য আমি বললাম যে নাহিদ রানা ফিক্সড। সেক্ষেত্রে আমাদের আর পজিশন থাকে 2টা। এই 2টা পজিশনের জন্য ফাইটার কে কে দেখেন। এই বাকি 2টো পজিশনের জন্য ফাইটার হচ্ছে হাসান মাহমুদ, মুস্তাফিজ, শরীফুল আর সাইফুদ্দিন। হ্যাঁ, বিশ্বাস করেন সাইফুদ্দিনও কম্পিটিশনে চলে আসছে, মাত্র এই কয়েকদিনের মধ্যে কম্পিটিশনে চলে আসছে। সেইটা এখন আমরা একটু আলোচনা করি যে এদের কার সম্ভাবনা কতটুকু। প্রথমে আমি বলবো হাসান মাহমুদ একদম আগায় থাকবে। যদিও বিপিএলে এখনো পর্যন্ত খুব ভালো করতে পারতেছে না, 2টা ম্যাচ খেলছে, মাত্র একটা উইকেট পাইছে, এটা কোনো ম্যাটার করে না। হাসান মাহমুদের একমাত্র শত্রু হচ্ছে তার ফিটনেস এবং ইনজুরি, ওইটা একটু কনসার্নের ব্যাপার আছে।
কারণ সে ঘন ঘন তাকে একটু রেস্ট দিতে হয়, তো সেটা সে পায়ও। এখন আমি যেটা বলি যে আমাদের এই যে পেস বোলিং সেট আপ, এর প্রত্যেকে আমার কাছে গোল্ড, প্রত্যেকে আমার কাছে গোল্ড। কিন্তু তার মধ্যে আমি হাসান রে আবার একটু অন্যরকম রেট করি। সেটা কেমন? আমরা খুব বেশি মেধাবী পেসার কিন্তু বিশ্ব ক্রিকেট ইতিহাসেই পাই না। বিশ্ব ক্রিকেট ইতিহাসটাই এরকম যে পেস বোলাররা অত মেধাবী হয় না। যদিও তাসকিন কালক্রমে তার ওই কৈশোর ঝেড়ে ফেলে অত্যন্ত চতুর একটা ফাস্ট বোলারে পরিণত হয়েছে। তারপরও তাসকিনকে মাথায় রেখেই আমি বলতেছি, তাসকিনের এই দুর্দান্ত সময় মাথায় রেখেই আমি বলতেছি যে হাসান বাংলাদেশের ইতিহাসে জন্ম নেওয়া সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে স্মার্ট ফাস্ট বোলার। শুধু বাংলাদেশের কথা বলবো না, আমি এই মুহূর্তে যদি চোখ বুলাই বিশ্ব ক্রিকেটে, তাহলে হাসানের মতো তরুণ মেধাবী এবং চতুর ফাস্ট বোলার আমি খুব একটা দেখি না, খুব বেশি দেখি না। আপনারা কেউ বলবেন যে ভাই বুমরার যুগে বসে, প্যাট কামিন্সের যুগে বসে এটা কোন ধরনের আলোচনা? ভাই আমি বুঝে শুনে এই আলোচনাটা করতেছি। বলরে কিভাবে কথা শোনাতে হয়, ওই যে গোল জিনিসটা, এই জিনিসটার দিয়ে আসলে কি করতে হয়, এটা হাসানের চেয়ে ভালো জানা বোঝা এবং ওইটা নিয়ে ভাবা, এইটা খুব কম লোকের আছে। মানে এটার জন্য কোনো দিন আমার হাসানের সঙ্গে কথা হয় নাই, কোনো দিন না। কিন্তু আপনি একটা ম্যাচ, যে কোনো একটা ম্যাচে হাসানের বোলিং দেখবেন, ও যে মেধাটা বিনিয়োগ করে এক একটা ডেলিভারির জন্য, মানে লেন্থ কি অ্যাডজাস্ট করবে, লাইন কি অ্যাডজাস্ট করবে, কতটুক ভেতরে ঢুকাবে, কতটুক বের করবে, এয়ারে কতটুক সুইং করাবে, সিম ফালায় কতটুক বের করবে ঢুকাবে, প্রতিটা ব্যাপার বলে দেয় যেটা সে চিন্তা করে করতেছে। এই চিন্তা সবসময় পজিটিভ রেজাল্ট দেয় না, কখনো কখনো এর জন্য সে পিটুনি খায়, অমুক হয় তমুক হয়। কিন্তু হি ইজ ভেরি স্মার্ট বোলার। আপনার একটা টুর্নামেন্টে যখন টিম যাবে, তখন এরকম একটা স্মার্ট বোলার সঙ্গে থাকলে খুব ভালো হয়। এবার আসেন শরীফুল। শরীফুল এই মুহূর্তে ঠিক ফর্মে নাই। যদি আপনি ২০২৪ সালের কথা ভাবেন, তাহলে শরীফুলের পেস ফল করছে, শরীফুলের বলের উপরে কন্ট্রোল ফল করছে, শরীফুল যেভাবে আঙ্গুল দিয়ে বল মুভ করাতো, এয়ারে সুইং করাতো, সেই জিনিসটা কমে আসছে। ফলে শরীফুল আমি বলবো কম্পিটিশন থেকে বেশ খানিকটা পিছায় পড়ছে। শরীফুলের পক্ষে ওই জায়গাটা ক্লেম করা এখন বেশ কঠিন, বেশ কঠিন। তারপরও ধরেন ২০২৩ সালের বাংলাদেশের সবচেয়ে সফল বোলার শর্টার ফরম্যাটের হচ্ছে শরীফুল। ফলে শরীফুলকে আপনি একবারে স্ট্রেট ওয়ে, যেখানে সে কদিন আগে ওয়েস্ট ইন্ডিজে খেলেই আসলো, এই স্ট্রেট ওয়ে বাদ দিয়ে দেওয়ার ডিসিশন নেওয়াটা নির্বাচকদের জন্য খুব সহজ না। বিশেষত বোলার খেলবে তো ওখানে দুটো বা তিনটা ফাস্ট বোলার একাদশে। সেক্ষেত্রে ব্যাকআপ বোলার আপনি যখন ভাবতে যাবেন, ব্যাকআপ বোলার হিসাবে আপনি কি শরীফুলকে নেবেন না হাসানরে নেবেন, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু আমাদের নির্বাচকদের পড়তে হবে। শরীফুল না হাসান কথাটা আসতেছে কেন? আসতেছে মুস্তাফিজের কারণে। কারণ আমাদের নির্বাচকরা স্বভাবতই সাবকন্টিনেন্টে খেলা বলে মুস্তাফিজকে টিমে রাখতে চাইবেন। দো মুস্তাফিজ ইজ নট পারফর্মিং এভরিওয়্যার, ফ্ল্যাট উইকেটে স্পেশালি মুস্তাফিজ এখন মানে খুব একটা কার্যকরী না, বলা যায় অকার্যকর। কিন্তু যখন আপনি একটু স্লো উইকেট পাবেন, একটু টার্ন আছে উইকেটে এরকম পাবেন, যেখানে বলটা সে কাটার করতে পারবে, একটু পেস ভেরিয়েশন করতে পারবে, এই ব্যাপারগুলো যখন করতে পারবে তখন কিন্তু মুস্তাফিজ ভয়ানক। এখন আমরা স্টিল জানি না যে পাকিস্তানের দুইটা ভেন্যুতে আমরা কী ধরনের উইকেট পাবো। তবে কোনো একটা দুটো ম্যাচে যদি আমরা একটু স্লো উইকেট পাই সেক্ষেত্রে কিন্তু মুস্তাফিজ তখন আবার তাসকিনরেও ছাড়ায় যাবে একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে। কারণ কি? কারণ ওই উইকেটে সে হবে ম্যাজিশিয়ান। তার মানে আমাদের নির্বাচকরা ঝুঁকি নিয়ে হলেও মুস্তাফিজের দলে রাখবে। দেখেন তাহলে তিনটা পজিশনে তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজ, এটা কিন্তু থাকবেই। আপনার আমার কথা শুনতে খুব খারাপ লাগতে পারে যেটা কেমন দল বানাচ্ছেন রে ভাই, দেখেন মিলায় এটা থাকবেই, কারণ মুস্তাফিজরা তারা চাইবে। এবার ফোর্থ পেসার হিসাবে কে আসবে? ফোর্থ পেসার হিসাবে হাসান আসবে না শরীফুল আসবে? আমি হাসানরে অবশ্যই আগায় রাখবো, আমি হাসানরে বাদ দেওয়ার কোনো কারণ দেখি না। এখানে শরীফুল রে আমি বাদ দিয়ে দেবো। তখন কথা হচ্ছে সাইফুদ্দিনের দাবিটা কিভাবে দেখবেন? শুধু পেসার হিসেবেও যদি বলেন তাহলে সাইফুদ্দিনের গত কয়েক মাসের যে ডেভেলপমেন্টটা হয়েছে, বিশেষত এনসিএল থেকে এই বিপিএলের এ পর্যন্ত, তাহলে আমি বলবো যে সাইফুদ্দিনেরও আসলে ওই জায়গাটা ক্লেম করার জায়গায় সে চলে আসছে, যে শুধু বোলার হিসেবেও আমি দলে জায়গা চাই। একই সঙ্গে সাইফুদ্দিনের আবার ব্যাটে রান আছে, তার মানে সাইফুদ্দিন কিন্তু একটা জায়গা আশাই করতে পারে। সে বলতে পারে হাসান বা শরীফুল কেউ না, ফোর্থ পেসার হিসেবে আপনি নেবেন আমাকে, কারণ আমি আপনাকে ব্যাটে রান করে দেবো। হ্যাঁ, এখন নির্বাচকদের সামনে একটা সুবিধা আছে, এখান থেকে জেনুইন পেসার চারটা নিয়ে একটা পেস বোলিং অলরাউন্ডার ঢুকানো, মানে তখন পেস অপশনই হবে 15 জনের মধ্যে 5টা। এটা হতে পারে, এটা হলেও ভালো হবে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম, যেহেতু সাবকন্টিনেন্টে খেলা সাকিব যদি না থাকে তাহলে স্পিনার এমনিতেই বাড়াতে হবে, স্পিনার বেশি নিতে হবে।
তখন আর 5টা পেসার মানে পেস বোলিং অলরাউন্ডার সহ 5টা পেসার হবে না। তার মানে আমাদের লিপু ভাই যে শুধু তামিম সাকিব নিয়ে ব্যস্ত থাকলেই পারতেছেন তা না, তাকে আসলে আরও অনেক কিছু নিয়ে ভাবতে হচ্ছে। অ্যাটলিস্ট পেস বোলিংয়ের হিসাব মিলানোটা এবার বেশ কঠিন হবে। ও আচ্ছা, একটা জিনিস শুরু থেকে আমি তাসকিন এবং নাহিদ রানার বর্তমান ফর্মটা বলি নাই। আপনারা যারা বিপিএল দেখতেছেন, বাদ দেন ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের কথা, ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে কী করছে তা তো দেখছেন। আপনারা যারা বিপিএল দেখতেছেন তারা কি তাসকিন বা নাহিদ রানা একটা ম্যাচও মিস করছেন? যদি করে থাকেন ভাই, বিরাট জিনিস মিস করে ফেলছেন। এরা প্রত্যেকটা ম্যাচে যা করতেছে, নাহিদ রানা মাঝে একটা ম্যাচে পিটুনি খাইছে, কিছু যায় আসে না। বাকি ম্যাচগুলো দেখেন, তাসকিনেরও প্রত্যেকটা ম্যাচ দেখেন। ভাই কোন লেভেলের খেলা যে এরা খেলতেছে, আজ পর্যন্ত বাংলাদেশি কোনো ফাস্ট বোলাররা এই দেশের উইকেটে এরকম করতে দেখেন নাই। যদি মিস করে থাকেন, বিরাট মিস করে ফেলছেন। যেই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাক, আমাদের সবগুলা ফাস্ট বোলারের জন্য। ইভেন এই যে আলাউদ্দিন বাবু, এমন তো না যে বুড়া হয়ে গেছে, আলাউদ্দিন বাবু কি দুর্দান্ত বল করতেছে, কি দুর্দান্ত উইকেট পাচ্ছে। আমাদের কত কত সুন্দর ছেলেরা, মোহর শেখের নাম বলে ফেলছে ওই দিন তরুণ ক্রিকেটার হিসেবে, তাই নিয়ে আমার লোকজন কিরক রাগারাগি করতেছে ইউটিউবের কমেন্টে। মোহরও ভালো করতেছে, যদি শর্ট বল করাটা বন্ধ করে ওই কম পেসে, তাহলে মোহরও কিন্তু ফাইটে চলে আসার যোগ্যতা রাখে। একটা ছেলের কথা আলোচনা করলাম না দেখে আপনারা রাগ করেন না, সেটা হচ্ছে আবু হায়দার রনি। ব্যাটে ভালো করতেছে, উইকেটও পাচ্ছে, স্টিল অনেক কাজ করতে হবে টপ লেভেলে আসতে, আবার সেই জাতীয় দলে ঢুকতে। একটা কথা বলি রনিরা, মাইন্ড করেন না, আপনি যে সময় জাতীয় দলে খেলছেন ওই সময় বোলিং দিয়েও এখন আর জাতীয় দলে ঢুকতে পারবেন না। এখন জাতীয় দলে পেসাররা একটু নিজেদের লেভেলটা অন্য জায়গায় নিয়ে গেছে, এটা একটা রিয়েলিটি। 2 নম্বর হচ্ছে আপনি সেই সময় বোলিংও করতে পারতেছেন না। আপনি উইকেট পাচ্ছেন, 4 উইকেট পাইছেন একটা ম্যাচে, ওকে, কিন্তু ওইটা আগের বোলিংও হচ্ছে না। আর এটাও মাথায় রাখেন, আগের বোলিং দিয়েও কিন্তু জাতীয় দলে ঢোকা যাবে না, বোলিংয়ের মান অনেক বাড়াইতে হবে। রনির জন্য শুভকামনা থাকলো, এবং আমাদের পুরো পেস বোলিং সেট আপ, যারা এখনও 1টা 2টা উইকেট পাইছেন, বিপিএলের পরের দিকে জ্বলে উঠবেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই এরকম জ্বলে উঠতে থাকেন, প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা দেখতে চাই। স্পিন অপশন, লেগ স্পিন অপশন, ওপেনিং, মিডল অর্ডার, লেট অর্ডার, প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা দেখতে চাই। যে লিপু ভাইয়ের জায়গায়, লিপু ভাই তো বৃদ্ধ হয়ে গেছেন, মানে মাফ করবেন, লিপু ভাই আমার গুরু স্থানীয়, বয়স হয়ে গেছে, লিপু ভাই হয়তো আর লম্বা সময় থাকবেন না। হান্নান ভাই, সুমন ভাই বা যে প্রধান নির্বাচক হোক, তার মাথায় চুল দেখতে চাই না, একদম চুল দেখতে চাই না। দেখতে চাই যে প্রত্যেকটা সেক্টরে এমন লড়াই হবে যে একটা দল নির্বাচন, একটা ট্যুরের দল নির্বাচন করতে গিয়ে টাক হয়ে যাবে। সেই দিনটা দেখার অপেক্ষায় থাকলাম। সুমন ভাইয়ের মাথায় এমনিতেই চুল নাই, আপনারা সেই চেষ্টা করেন যে সুমন ভাই যেদিন প্রধান নির্বাচক হবে 1 মাসের মধ্যে যেন পুরা টাক হয়ে যায়, সেই দোয়া করবেন।